পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাই ফানুন, পর্ব সংখ্যা 15। সুপ্রভা একটা চোর। শেখ সিয়াদাত শাহরিয়ার একটা চোরকে বিয়ে করবে বলে তোমার মনে হয় মম? সিয়াদাত শাহরিয়ারের জন্য দেশে মেয়ের অভাব পড়েনি। শুধু মেয়েরা না, মেয়ের মায়েরাও সিয়াদাতের পিছনে ঘুরঘুর করে, শুধু তার মেয়েটাকে একটু ভালো ছেলের হাতে তুলে দেবে তাই। মানুষ দুধ কলা দিয়ে কালসাপ পোষে, আর তুমি দুধ কলা দিয়ে একটা চোর পুষেছ। তোমার আদরের শোভা একটা চোর। টাকা পয়সা সোনাদানা গয়নাগাটি যা ছিল সব কিছু নিয়ে সুপ্রভা পালিয়েছে। সুপ্রভা বাকিটা বলার আগে ঈশিতা চৌধুরী কানে হাত চেপে ধরে চেঁচিয়ে ওঠেন, প্লিজ চুপ করো নোরা, আমি আর নিতে পারছি না। সুপ্রভা একটা চোর কথাটা আমার কানে বজ্রের ন্যায় বাজছে। তুমি প্লিজ চুপ করো। নোরা কটাক্ষ করে বলে, তুমি মানো বা না মানো সুপ্রভা একটা চোর, এটা নিরেট সত্য। সুপ্রভা গরিব ঘরের মেয়ে, এত বড় বাড়ি, টাকা পয়সা সোনাদানা কখনোই নিজ চোখে দেখেনি। এ বাড়িতে বউ হয়ে আসার পর এত টাকা সোনাদানা দেখে লোভে দু চোখ চকচক হয়ে যায় সুপ্রভার। ও শুধু একটা সুযোগ খুঁজছিল, সুযোগ পাওয়া মাত্রই সুযোগের সদ্ব্যবহার করেছে। লোভী মেয়ে একটা। দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই শুনছিল সৌরভ। আদরের বোনের নামে মিথ্যাচার সে আর সহ্য করতে পারে না। সে অনুমতি না নিয়েই নোরার রুমে প্রবেশ করে। রাশভারী গলায় বলে, মুখ সামলে কথা বলেন মিস নোরা, আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই। নোরা তাচ্ছিল্যের স্বরে বলে, চোরের ভাইয়ের বড় গলা, আমার তো মনে হয় এই চুরির পেছনে তোমারও হাত আছে। তোমরা ভাই বোন দুটাই চোর, তোমাদের পুলিশে দেওয়া উচিত। ঈশিতা চৌধুরী তেড়ে আসেন নোরার দিকে, ক্রুদ্ধ স্বরে বলেন, শুভা সৌরভ সম্পর্কে আর একটা বাজে কথাও শুনতে চাই না আমি। তুমি যতই বলো, যতই প্রমাণ দেখাও না কেন, আমি জানি শোভা চুরি করতে পারে না। শোভা চুরি করে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। আমার এখন তোমাকে নিয়ে সন্দেহ হচ্ছে। তুমি শোভাকে বাড়ি ছাড়তে বাধ্য করনি তো? নোরার মুখ রক্তশূন্য হয়ে যায়। সে শুধু সুপ্রভাকে বাড়ি ছাড়তে বাধ্যই করেনি, সুপ্রভাকে চোর প্রমাণ করতে সব টাকা পয়সা সোনাদানা লুকিয়ে রেখেছে। এমনকি সুপ্রভা যে চিরকুট লিখে রেখেছিল সেটাও এক্সচেঞ্জ করে দিয়েছে। নিজের সুপ্রভার লেখা নকল করে এমনভাবে চিরকুট লিখে রেখেছে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সুপ্রভার লোভে পড়ে টাকা পয়সা সব নিয়ে স্বেচ্ছায় পালিয়েছে। নোরার থেকে রেসপন্স না পেয়ে ঈশিতা চৌধুরী তীক্ষ্ণ কণ্ঠে বলেন, কি হলো, কথা বলছো না যে? নোরা কি বলবে বুঝতে পারে না। সে আমতা আমতা করে রুম থেকে বেরিয়ে আসে। ঈশিতা চৌধুরী সৌরভের দিকে এগিয়ে আসেন, নরম গলায় বলে, নোরার কথায় কিছু মনে করো না বাবা, আমি জানি আমার শোভা নিষ্পাপ নির্দোষ। সৌরভের চোখের কোণে জমে থাকা জল মুছে নেয়, জোরালো গলায় বলে, আমার বোনকে আমি ঠিক খুঁজে বের করব, সকলের সামনে প্রমাণ করে দেব আমরা চোর বা লোভী নই। সুপ্রভা কিচেন থেকে ফিরে এসে দেখে চেয়ার ফাঁকা, সিয়াদাত কোথাও নেই। সিয়াদাত চলে গিয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভা। মানুষটার সামনে গেলেই তার বুকের ভেতর ঝড় ওঠে, সবটা ওলটপালট করে দেয়। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হয়। সুপ্রভা সে অনুভূতিকে প্রশ্রয় দিতে চায় না, কিন্তু অবাধ্য মন মানে না। ঘুরে ফিরে সেই অনুভূতি আবারও এসে তার দরজায় কড়া নাড়ে। সুপ্রভা ধীরে ধীরে চেয়ারে গিয়ে বসে, নিজের বুকের ওপর হাত রাখে। ধুকপোকানি এখনো থামেনি। সুপ্রভার মনে হয় সিয়াদাতের উপস্থিতির উষ্ণতা এখনো বাতাসে ভাসছে। সুপ্রভা তড়িৎ চোখ বন্ধ করে নেয়, নিজেকে নিজেই প্রশ্ন করে, কেন এমন হয়? মানুষটার সামনে থাকলে মনে হয় বুকের ভেতর আগুন জ্বলছে, আবার দূরে গেলেই কেন তার অনুপস্থিতি বরফের মতো ঠান্ডা শূন্যতা হয়ে বুকে চেপে ধরে। সুপ্রভা নিজেকে বোঝাতে চায়, এটা শুধু ভুল নয়, এটা অপরাধ, এটা হওয়া উচিত নয়, কিন্তু মন বড় অবাধ্য। সুপ্রভা নিদারুণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। হঠাৎ তার দৃষ্টি পড়ে টেবিলের উপর রাখা একটা কাগজে। কাগজে ছোট্ট করে লেখা, বিরিয়ানিটা সত্যিই খুব মজা ছিল। সুপ্রভার ঠোঁটের কোণে অনিচ্ছাকৃত হাসি ফুটে ওঠে, অথচ তার রাগ হওয়ার কথা ছিল, কিন্তু হয় না, বরং বুকের ভেতরটা পুনরায় কেঁপে ওঠে। তার মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, আপনার থেকে পালাতে চেয়েছি বলে আপনি আমার এত বড় সর্বনাশ করে দিলেন মিস্টার ভণ্ড প্রফেসর। খেতে বসেও সুপ্রভা খেতে পারে না। অজানা কারণে তার গলা দিয়ে খাবার নামতে চায় না। সে খাবারের প্লেটে পানি ঢেলে দেয়। এটা বাসনগুলো পরিষ্কার করে রুমের দিকে পা বাড়ায় সুপ্রভা। ঠিক তখনই পাওয়ার কাট হয়ে যায়। আমানিশা অন্ধকারে ছেয়ে যায় গোটা বাড়ি। সুপ্রভা পা টিপে টিপে রুমে প্রবেশ করে। জানালার ফাঁক দিয়ে কিঞ্চিত আলো ঢুকে পড়েছে তার রুমে। হালকা আলোয় বিছানার উপর একটা অবয়ব দেখা যাচ্ছে। সুপ্রভা জানে এটা সিমি। সে ধীরে ধীরে এগিয়ে যায় অবয়বের দিকে।
তার গোলাপি ঠোঁট ছুঁয়ে দেয় অবয়বের কপালে। হঠাৎই তার স্মরণে আসে সে বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রাখেনি। সে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই কারেন্ট আসে। ঝকঝকে আলোয় সিমিকে দাঁড়িয়ে পানি খেতে দেখে সুপ্রভার বুক ধড়াস করে ওঠে। সুপ্রভা সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, তোকে না আমার রুমে দেখে এলাম? সিমি অবাক গলায় বলে, আমি তোর রুমে কখন গেলাম? আমি তো মায়ের রুমে ছিলাম। সুপ্রভার সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে মনে মনে বলে, সিমি যদি আন্টির রুমে থাকে তাহলে আমার রুমে কে ছিল? আমি কাকে চুমু খেলাম?